ছোট্ট বন্ধুরা সবাই ভালো আছো তো? আজ তোমাদের খুব প্রিয় সেই বাটারফ্লাই বইটি নিয়ে আমি চলে এসেছি, তোমাদের লিপি দিদিভাই। আজকে আমরা লেসন 2 ফিট অন ফিট, এসো আমরা পড়ি। ফিট, FEAT, ফিট। ফিট মানে কোনো দুরূহ কাজ যেটা সম্পাদন করা হয়েছে বা যে কাজের জন্য কৃতিত্ব। ফিট অন ফিট মানে পায়ে পায়ে যে দুরূহ কাজ, সেই কাজটার যে কৃতিত্ব অর্জন করা হয়েছে তার গল্প আজকে আমরা লেসন 2-এ পড়ব। দেখো, লেটস বিগিন। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এখানে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ। এই পিকচার বা ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? এখানে আমরা কতগুলো পাহাড় দেখতে পাচ্ছি, রেঞ্জ দেখতে পাচ্ছি এবং তার শৃঙ্গ দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা দেখছি এখানে মাউন্ট এভারেস্টকে। হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওয়্যার ইজ ইট লোকেটেড? এটি কোথায় অবস্থান করছে বা এর অবস্থান কোথায়? এটি আগে ছিল ভারতবর্ষের মধ্যে, এখন এটি নেপাল রাষ্ট্রের মধ্যে পড়ছে। তাহলে ইট ইজ লোকেটেড ইন নেপাল। ওকে, নাও লেটস রিড। পরের অংশে আমরা যাচ্ছি। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়্যার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে তারা ছিলেন পার্ট মানে একটা অংশ অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন। এক্সপিডিশন মানে অভিযান। ব্রিটিশ যে অভিযান হয়েছিল টু মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টে যে ব্রিটিশ অভিযান চলেছিল 1953 সালে, সেই অভিযানের অংশ নিয়েছিলেন বা সেই অভিযানের অংশ ছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট তিনি লেড হচ্ছে লিডের পাস্ট টেন্স। লিড করা মানে পথ প্রদর্শন করা বা পরিচালনা করা। তাহলে জন হান্ট তিনি কি করেছিলেন? পরিচালনা করেছিলেন দ্য এক্সপিডিশন, ওই অভিযানটি। হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল। হান্ট নির্বাচন করেছিলেন দ্য টিম অফ পিপল, কয়েকজন লোকজনকে। অল অফ দেম, যাদের মধ্যে সকলে ওয়্যার এক্সপেরিয়েন্সড, তারা অভিজ্ঞ ছিলেন। ক্লাইম্বার্স, কি অভিজ্ঞ ছিলেন? তারা পর্বতারোহী হিসেবে তারা খুব অভিজ্ঞ ছিলেন। এডমন্ড হিলারি আ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, তিনি ছিলেন নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী। অ্যান্ড তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া, এবং তেনজিং নোরগে ভারতবর্ষের একজন শেরপা ছিলেন। ওয়্যার অ্যামং দ্য 11 চুজন ক্লাইম্বার্স, তারা ছিলেন যে 11 জন ক্লাইম্বার্স বা পর্বতারোহী নির্বাচিত হয়েছিলেন, তাদের মধ্যে তারা অন্যতম ছিলেন। চলো কন্টিনিউ করি, আমরা পরের পাতায় আমরা যাই। আফটার মান্থস অফ প্ল্যানিং, অনেক মাস ধরে পরিকল্পনার পর, দ্য টিম বিগান টু ক্লাইম্ব, সেই দলটি তারা শুরু করলো পর্বতারোহণ করতে। Out of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. মানে অভিযানে যতজন পর্বতারোহী ছিলেন তাদের মধ্যে কেবলমাত্র 4 জন তারা তাদের চান্স পেত, তারা সুযোগ পেতেন কি করতে? টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ সামিট, মানে ওই শৃঙ্গে পৌঁছানোর জন্য তারা একমাত্র সুযোগ পেতেন। কতজন? মাত্র 4 জন। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। হান্ট কি করেছিলেন? যিনি দলনেতা ছিলেন, তিনি নির্বাচন করেছিলেন 2টো টিম, যাদের ওই পর্বতারোহী থেকে 2টো টিম তিনি তৈরি করেছিলেন বা নির্বাচন করেছিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড Tom Bardillon and Charles Evans,
while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. তাহলে তিনি ফার্স্ট টিম, সেই টিমে কে কে ছিলেন? টম বার্ডনলন ছিলেন এবং চার্লস ইভান্স ছিলেন। আর ওয়াইল এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে তারা সেকেন্ড টিম বা দ্বিতীয় দলে তারা ছিলেন। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 to reach the summit of Mount Everest. তাহলে প্রথম যে দল, সেই দল তারা তারা মানে রওনা দিয়েছিলেন কবে? 26শে মে 1953 সালে, টু রিচ দ্য সামিট। সেই চূড়া, সামিট মানে চূড়া বা শৃঙ্গ, সেই শৃঙ্গে তারা পৌঁছানোর জন্য তারা রওনা দিয়েছিলেন। কিসের, কোন কোন শৃঙ্গ? মাউন্ট এভারেস্টের যে সর্বোচ্চ শৃঙ্গ, সেই শৃঙ্গের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন। দ্য টু মেইন মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet short of the summit, still the highest any human being had yet reached. The two men made it up to about 300 feet short. তাহলে দুজন যারা পর্বতারোহী গিয়েছিলেন তারা 300 ফুট শর্ট ছিলেন, মানে 300 ফুট কম তাদের উচ্চতায় তারা পৌঁছতে পেরেছিলেন অফ দ্য সামিট। সর্বোচ্চ শৃঙ্গ থেকে 300 ফুট কম উচ্চতায় তারা পৌঁছতে পেরেছিলেন, যদিও স্টিল সেটাই ছিল যে ওই রকম উচ্চতায় কোনো মনুষ্য সেখানে এর আগে ওই উচ্চতায় কোনো মনুষ্য আগে পৌঁছতে পারেননি, সেটাই ছিল সর্বোচ্চ উচ্চতায় পৌঁছনো। They were forced to turn back after they encountered bad weather. They were forced, তারা বাধ্য হয়েছিলেন, টু টার্ন ব্যাক, ফিরে আসতে। তাহলে তারা ফিরে আসা বা প্রত্যাবর্তন করতে তারা বাধ্য হয়েছিলেন। আফটার দি এনকাউন্টার, কি কেন? আফটার দি এনকাউন্টার, মুখোমুখি হয়েছিল ব্যাড ওয়েদার, অত্যন্ত খারাপ মানে ওয়েদারের তারা মুখোমুখি হয়ে তারা ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. তাহলে 1953 সালের 29শে মে ভোর 4টের সময় হিলারি এবং নরগে তারা জেগে উঠলেন। অ্যাওয়েক থেকে অ্যাওয়েক মানে জেগে ওঠা, অ্যাওয়েক মানে জেগে উঠেছিলেন, অ্যান্ড গট রেডি তারা প্রস্তুত হয়ে গেলেন ফর দেয়ার ক্লাইম্ব পর্বত আরোহণের জন্য। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন and spent 2 hours defrosting them. হিলারি কি দেখলেন? তিনি দেখলেন দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন, তার জুতোগুলো সমস্ত কি হয়েছিল? ফ্রোজেন মানে একদম ঠান্ডায় জমে গেছে, ফ্রিজ থেকে ফ্রোজেন। অ্যান্ড স্পেন্ট 2 hours, এবং তার জন্য তার ব্যয় হলো, তিনি খরচ করলেন 2 ঘন্টা ডিফ্রস্টিং দেম, তার মানে সেগুলোকে বরফ মুক্ত করার জন্য তিনি 2 ঘন্টা সেটা তিনি পরিশ্রম করলেন বা তিনি খরচ করলেন। দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM. ওই দুজন মানুষ তারা কি করলেন? ক্যাম্পটাকে ছাড়লেন কটার সময়? সকাল 6:30 নাগাদ। আপন দেয়ার ক্লাইম্ব দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস। তাদের পর্বতারোহণের সময় তারা কি করলেন? মুখোমুখি হলেন খুব পার্টিকুলারলি ডিফিকাল্ট, ভীষণভাবে একটি অত্যন্ত ডিফিকাল্ট ভয়ঙ্কর একটি রক ফেসে তারা মুখোমুখি হলেন, পর্বত ফেসে তারা মুখোমুখি হলেন। বাট কিন্তু হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট, কিন্তু হিলারি একটি পথ দেখতে পেলেন যেটা দিয়ে তিনি পর্বতারোহণ করা যায়। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। সেই রক ফেসটি, সেই পর্বত যেই পথটি তিনি দেখেছিলেন পর্বতের মধ্য দিয়ে, সেই ফেসটিকে এখন বলা হয় হিলারি স্টেপ, হিলারির পথ। অ্যাট 11:30 AM, 11:30 সকালবেলা 11:30 সময় হিলারি অ্যান্ড নরওয়ে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট।
তারা কি করলেন, হিলারি এবং নর্গে তারা পৌঁছলেন কোথায়, মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে। হিলারি reached out to shake Norway's hands, but Norway gave him a hug in return. হিলারি কি করলেন, reached out to shake, নরওয়ের হাতটি শেক করার জন্য, হাতটি ধরার জন্য তিনি এগিয়ে গেলেন, কিন্তু নরওয়ে তাকে ইন রিটার্ন তাকে কি করলে, হাগ করলেন। হাগ করা মানে আলিঙ্গন করান, তাকে জড়িয়ে ধরলেন। The two men enjoyed only 15 minutes at the top of the world. এই দুজন মানুষ মাত্র 15 মিনিট তারা এনজয় করলেন, তারা আনন্দ করলেন কি, অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় তারা এই 15 মিনিট তারা খুব এনজয় করলেন, তারা খুব আনন্দ করলেন। বিকজ, কারণ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, সেখানে অক্সিজেন সাপ্লাই বা অক্সিজেন সরবরাহ খুব কম লেভেলে ছিল। দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস, তারা তাদের সময়টি, সেই যে মাত্র 15 মিনিট তারা কাটিয়েছিলেন, সেই 15 মিনিট তারা কীভাবে কাটালেন, টেকিং ফটোগ্রাফস, ছবি তোলার জন্য, অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, এবং চারদিকের যে দৃশ্যাবলী, সেই অপূর্ব দৃশ্যাবলী দেখে তারা উপভোগ করেছিলেন মাত্র ওই 15 মিনিট ধরে। নরওয়ে প্লেসড এ ফুড অফারিং টু গড, নরওয়ে কী করলেন, এক খাবার বা তার মানে ভগবানের উদ্দেশ্যে তিনি তার খাবার উৎসর্গ করলেন। ওয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট শেষ হলো, হিলারি অ্যান্ড নরওয়ে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, হিলারি এবং নরওয়ে তারা আস্তে আস্তে তাদের পর্বত থেকে তারা নিচের দিকে তারা নেমে এলেন। এখন দেখো ওয়ার্ডরোবে কী কী আছে একটু দেখে নেওয়া যাক। ওয়ার্ডরোবে আছে এক্সপেডিশন, আগেই বলা হয়েছে এক্সপেডিশন মানে অভিযান, অর্গানাইজ জার্নি উইথ আ পারপাস, মানে একটি উদ্দেশ্য নিয়ে, যেটা যখন অভিযান করা হয়, একটি জার্নি, অর্গানাইজ জার্নি মানে পরিকল্পিতভাবে যখন একটি যাত্রা করা হয় তাকেই বলা হয় অভিযান। সেটা জলপথেও হতে পারে, স্থলপথেও হতে পারে, তাকেই বলে এক্সপিডিশন। সামিট মানে টপ, মানে সর্বোচ্চ শৃঙ্গ বা চূড়া। এনকাউন্টার্ড মানে বলা হয়েছিল সেটা হচ্ছে ফেস্ট, মানে সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া, সেটা হচ্ছে এনকাউন্টার্ড। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এনকাউন্টার্ড, সেই জন্য মানেটাও আছে ফেস্ট, মানে মুখোমুখি হয়েছিল। ফ্রস্টিং করা মানে, ফ্রস্ট মানে বরফ, ডিফ্রস্টিং মানে বরফ মুক্ত করা। রিমুভিং আইস, বরফ মুক্ত করা বা মানে বরফকে সরিয়ে ফেলা। হাগ মানে এমব্রেস, মানে জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা। তাহলে এতক্ষণ যে আমরা ফেট অন ফিট এই গল্পটি পড়লাম, তার ওপরে এবারে আমাদের অ্যাক্টিভিটি টাস্কগুলো শুরু হচ্ছে। দেখো, লেটস ফাইন্ড আউট, এসো আমরা বার করি। কী বার করি? হোয়াট হ্যাপেন্ড অন মে 29, 1953, 1953 সালে 29শে মে কী ঘটেছিল? ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব, এই যে পরপর যে সাজানো আছে সিকোয়েন্স অনুযায়ী তোমরা এটা বিবরণ দিতে বলেছেন, বিবরণ দাও। দেখো, 4 AM মানে ভোর 4টের সময় কি হয়েছিল? দেখো, ভোর 4টের সময় কি হয়েছিল? অ্যাট 4 AM অন মে 29, 1953, হিলারি অ্যান্ড নরওয়ে woke and got ready for their climb. হিলারি এবং নরওয়ে দুজনে উঠে পড়েছিল এবং তারা কি করেছিল? তারা প্রস্তুত হয়েছিল তাদের পর্বতারোহণের জন্য। পরেরটা দেখি, সকাল 6:30, সেই সময় কি হয়েছিল? দেখো, সকাল 6:30 দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। কি হয়েছে? হিলারি এবং নরওয়ে তারা সকাল 4:30টার সময় দে লেফট ক্যাম্প, তারা ক্যাম্প ছেড়েছিল, রওনা দিয়ে দিয়েছিল। সকাল 11:30টায় কি হয়েছিল? At 11:30 AM, Hillary and Norway reached the summit of Mount Everest. তাহলে সকাল 11:30টার সময় সেই দিনে 29শে মে 1953 সালে সকাল 11:30টার সময় হিলারি এবং নরওয়ে তারা মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে তারা পৌঁছেছিলেন।
পরেরটা দেখো 11:45 AM, সেই সময় কি হয়েছিল দেখো। when their 15 minutes were up, মানে 11:30 তারা পৌঁছেছিল, তার 15 মিনিটস যখন আপ হয়ে গেল মানে 11:45 AM, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তারা ওই পর্বত থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নেমে এলেন। তবে প্রতিটি সময় যেগুলি উল্লেখ করা আছে সেই সময় অনুযায়ী কি কি ঘটনা ঘটেছিল তোমাদের এখানে লিখে ফেলতে হবে বইয়ের পাতা থেকে দেখে দেখে। অ্যাক্টিভিটি 2A এবং অ্যাক্টিভিটি 2B, এই দুটো দেখো দুটি গ্লেসিয়ার বা হিমবাহের নাম দেওয়া হয়েছে, যেটি তোমাদের কি বলেছেন যে একটা হচ্ছে ফাইন্ড আউট দ্য নেম অফ দ্য গ্লেসিয়ার্স ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং, ওয়ার্ক ইন গ্রুপস, ওয়ান ইজ ডান ফর ইউ। তারা কোথায় কোথায় কোন কোন হিমবাহগুলো তারা রুট ম্যাপে পড়েছিল সেটা একটা নাম দেওয়া আছে, বাকি নামগুলো তোমরা দেখে দেখে বার করে লিখতে হবে। কোথা থেকে লিখতে হবে? তোমাদের যে ম্যাপটি আগের পাতাতে দেওয়া আছে, এখানে যে ম্যাপটি আগের পাতায় আঁকা আছে সেই ম্যাপে দেখো তোমাদের গ্লেসিয়ারের নামগুলো দেওয়া আছে। এই গ্লেসিয়ারের নামে একটি নাম দেওয়া আছে, বাকি নামগুলো তোমাদের দেখে দেখে তোমাদের এখানে লিস্টে লিখতে হবে বা নামগুলো এখানে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাক্টিভিটি 2Bতে অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ, ওই ম্যাপটি দেখে তোমাদের নর্থ থেকে সাউথে পরপর তোমাদের যে গ্লেসিয়ারগুলো দেখা যাচ্ছে সেই গ্লেসিয়ারের নামগুলো পরপর লিখতে হবে। নাও অ্যাক্টিভিটি 3, লেটস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এসো। হু ওয়াজ দ্য লিডার অফ ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? 1953 সালে যে ব্রিটিশ মাউন্ট এভারেস্ট যে অভিযান হয়েছিল সেই অভিযানের লিডার কে ছিলেন? সেই অভিযানের লিডার ছিলেন তোমরা জানো কলোনেল জন হান্ট। তাহলে লিখতে হবে কি যে কলোনেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন ইন 1953। বি, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন? ওই অভিযানটির জন্য কতজন পর্বতারোহীকে নির্বাচন করা হয়েছিল? কতজন? 11 জন। সো লিখতে হবে 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন। ওকে। সি, হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব দ্য টপ? কতজন ক্লাইম্বার্স বা পর্বতারোহী তারা সুযোগ পেয়েছিলেন ওই শৃঙ্গর পর্বতারোহণের জন্য? কতজন? 4 জন। সো লিখতে হবে only 4 climbers got the chance to climb the top. D, who were the members of the first team? ফার্স্ট টিমের কে কে মেম্বার ছিলেন? তাহলে প্রথম টিমের মেম্বার কে কে ছিলেন? টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স। তাহলে লিখতে হবে কি এখানে বলতে হবে টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স were the members of the first team. ওকে। সুতরাং আজকে আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3 করলাম। আমরা বাটারফ্লাইয়ের লেসন 2 ফিট অন ফিট তার পরের অংশে যাচ্ছি। লেটস কন্টিনিউ। আচ্ছা আমরা কন্টিনিউ করি। দেখো, সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস অকার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার্স। কয়েকটি চিত্তাকর্ষক ঘটনা ঘটেছিল কোথায়? এই ফলোয়িং ইয়ার্সের এই বছরে। কোন বছরে? 2000-এ এবং 2011-এ। এই দুটি বছরে খুব চিত্তাকর্ষক বা আকর্ষণীয় দুটি ঘটনা ঘটেছিল। কি ঘটনা দেখি। মে 22 মানে 22শে মে 2000 কি ঘটেছিল? আন্না সুজলিনস্কা বিকেম দ্য ওল্ডেস্ট ওমেন টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট দ্য এজ অফ 50। তাহলে আন্না সোজারভিন্সকা তিনি সব থেকে বয়স্ক মহিলা যিনি সামিটে মাউন্ট এভারেস্টের পর সর্বোচ্চ শৃঙ্গে তা তিনি পৌঁছেছিলেন কত বছর বয়সে? তার 50 বছর বয়সে। এবার এসো 2011 সালে কি ঘটেছিল। মে 20 মানে 20শে মে বা 20শে মেতে 2011-তে কি ঘটেছিল। অর্জুন বাজপেয়ী at the age of 16 years and 11 months
became the youngest Indian to climb Mount Everest. অর্জুন বাজপেয়ী তার কত বছর বয়সে? 16 বছর 11 মাস বয়সে সব থেকে ছোট কনিষ্ঠ ভারতীয় হিসেবে তিনি মাউন্ট এভারেস্ট পর্বতারোহণ করেছিলেন। তাহলে এই দুটি হলো খুব ইন্টারেস্টিং ইনসিডেন্টস বা ঘটনা যেগুলি ঘটেছিল 2000 এবং 2011 সালে। নাও লেটস ডু অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ আমরা আসি। এখানে কি হয়েছে আমরা দেখি। লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সেসগুলো বা বাক্যগুলি আমরা এসব কমপ্লিট করি। দ্য ওল্ডেস্ট ওমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ, সব থেকে মানে বয়স্ক মহিলা যিনি মাউন্ট এভারেস্ট তিনি ক্লাইম্ব করেছিলেন বা উঠেছিলেন, পর্বতারোহণ করেছিলেন, কে? আন্না সেজোভিন্সকা। সো ইজ আন্না সেজোভিন্সকা। শি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ 50। অনলি লিখবে এখানে এজ অফ 50। দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ হু? অর্জুন বাজপেয়ী। সো এখানে লিখতে হবে দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ অর্জুন বাজপেয়ী। হি ক্লাইম্বড অন, তিনি কবে ক্লাইম্ব করেছিলেন? অন 20th May 2011। ওকে, নাও আমরা পরের পেজে যাই। লেটস লার্ন, এসো শিখি। লেটস রিড দ্য ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো বা শব্দগুলো এসো পড়ি। এডমান্ড হিলারি, তেনজিং নোরগে, কলোনেল হার্ট, মাউন্ট এভারেস্ট, চায়না, বুটস, গ্লেসিয়ার, ইন্ডিয়া, রোপ। অল দিজ ওয়ার্ডস আর নেমস। এই সমস্ত শব্দগুলি হলো নাম। নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন্স। যেহেতু এগুলো কোনো কিছু না কিছু জিনিসের নাম বা মানুষের নাম বা জায়গার নাম, সেই জন্য এগুলিকে বলা হয় নাউন, নেমিং ওয়ার্ডস। নাম বাচক যে কোনো শব্দ হলেই তাকে বলা হচ্ছে নাউন। নাও লেটস ডু, এসব করি। কি কাজ করি? নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবল। এই টেবিলের মধ্যে এগুলো ক্লাসিফাই করি, নাউনগুলোকে ক্লাসিফাই করি। এই যে নাউনগুলো রয়েছে, বলেছে যে কোনো নাম, নেমিং ওয়ার্ডস, এগুলো হচ্ছে নাউন। এই নাউনগুলোকে এখন ক্লাসিফাই বা শ্রেণী বিভক্ত করব। এই শ্রেণী বিভক্ত করে আমরা ঠিক নিচে নিচে কী ধরনের নাম সেই অনুযায়ী আমরা নিচে তার তালিকা তৈরি করব। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো, নেম অফ দ্য পার্সন, মানুষের নাম এডমান্ড হিলারি। নেম অফ দ্য প্লেস, জায়গার নাম ইন্ডিয়া। নেম অফ দ্য থিংস, জিনিসের নাম বুটস। সুতরাং এগুলি এক একটা জিনিসের নাম অথবা মানুষের নাম বা জায়গার নাম, সেইগুলো অনুযায়ী এটাকে আমরা শ্রেণীবিভক্ত করা হচ্ছে নাউনকে। সো বাকিগুলো যেগুলি আছে ওয়ার্ডস, যেমন তেনজিং নোরগে, এটি একজন ব্যক্তির নাম, সো নেম অফ দ্য পার্সন। কলোনেল হান্ট, এটি একজন ব্যক্তির নাম, সো এটাও বসবে এই তালিকাতে, নেম অফ দ্য পার্সন। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট হচ্ছে একটি পর্বতের নাম, একটি জায়গার নাম, সো এটি নেম অফ দ্য প্লেসের জায়গায় বসবে। চায়না, একটি দেশের নাম, অবশ্যই এটি নেম অফ দ্য প্লেসের জায়গায় বসবে। বুটস তো করাই আছে। গ্লেসিয়ার, গ্লেসিয়ার মানে হিমবাহ, এটি একটি জিনিসের নাম, সো নেম অফ দ্য থিংস। ইন্ডিয়া করে দেওয়া আছে। রোপ একটি জিনিসের নাম, রোপ দড়ি, সো রোপও একটি নেম অফ দ্য থিংসের নিচে বসবে। এভাবে তোমরা তালিকাটি প্রস্তুত করে ফেলবে। লেটস লার্ন, এসো পড়ি। লেটস রিড দ্য সেন্টেন্সেস, এই বাক্যগুলি এসো পড়ি। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, ইন্ডিয়া হচ্ছে একটি দেশ। দ্য ওয়ার্ড ইন্ডিয়া ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি। ইন্ডিয়া এই শব্দটি দিয়ে একটি বিশেষ একটি দেশের নাম বোঝায়। সো ইন্ডিয়া ইজ দ্য প্রপার নাউন। তাহলে ইন্ডিয়াকে বলা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কি? এ প্রপার নাউন specifically indicates the name of any person, country, mountain, river, etc. তাহলে প্রপার নাউন কি? যখন বিশেষভাবে কোনো একজন ব্যক্তির নাম, কোনো একটি দেশের নাম
কোনো একটি পর্বতের নাম, কোনো একটি নদীর নাম বোঝায়, সেই শব্দ দিয়ে যদি বোঝানো হয় তাহলে সেটি হলো একটি প্রপার নাউন। যেমন ইন্ডিয়া প্রপার নাউন, একটি দেশের নাম। দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ মোর জেনারেল। কান্ট্রি মানে দেশ, দেশ হচ্ছে মোর জেনারেল, মানে সেটা বিশেষভাবে প্রকাশিত হয় না, একটা প্রজাতি বা একটা পুরো একটা জাতিকে বোঝায়। সো এটা একটা জেনারেল নেম, এটা একটা মানে একটা ধরনের, একই ধরনের জিনিসকে বোঝানো হয়। দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ দ্য কমন নাউন, সেই জন্য কান্ট্রি বা দেশ হচ্ছে একটি কমন নাউন। এটা প্রপার নাউন নয়, এটি একটি কমন নাউন, কারণ এটা নিয়ে একটা সমস্ত দেশকে, কান্ট্রি বলতে সমস্ত দেশকেই বোঝানো হয়। সো এ কমন নাউন ইন্ডিকেটস আর জেনারেল রেফারেন্স। কমন নাউন একটি যে কোনো একটি প্রজাতিকে বোঝানো হয়, সেটাকে বলা হচ্ছে কমন নাউন। সেখানে বিশেষ যখন প্রজাতির নাম দিয়ে বলা হয়, যেমন বেঙ্গলি, যদি একটা জাতিকে বোঝানো হয় তাহলে সেটি হলো প্রপার নাউন। বাট আদারওয়াইজ কান্ট্রি হচ্ছে কমন নাউন, ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন। লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন। এই শব্দগুলোকে কমন নাউন এবং প্রপার নাউনে ভাগ করতে বলেছে। দেখো, পিঙ্কি ব্যক্তির নাম, সুতরাং এটা হচ্ছে প্রপার নাউন। রবি, রবি হচ্ছে প্রপার নাউন। সৌজ T11, এটি একটি বিশেষ জানের নাম, তার ফলে এটা হচ্ছে প্রপার নাউন। মাদার, মাদার বলতে একজন মা, যা সমস্ত মায়েদের বোঝানো হচ্ছে, সো এটা কমন নাউন। রাকেশ, রাকেশ হচ্ছে ব্যক্তির নাম, প্রপার নাউন। কল্পনা প্রপার নাউন। কলম্বিয়া দেশের নাম, প্রপার নাউন। ইন্ডিয়া দেশের নাম, প্রপার নাউন। USA একটি বিশেষ দেশের নাম, প্রপার নাউন। হরিয়ানা একটি রাজ্যের নাম, প্রপার নাউন। ক্যালিফোর্নিয়া একটি জায়গার নাম, বিশেষ প্রপার নাউন। বরুণ একটি ব্যক্তির নাম, প্রপার নাউন। ওসমান ব্যক্তির নাম, প্রপার নাউন। স্পেস, স্পেস মানে জায়গা, সেটা যে কোনো জায়গা হতে পারে, সুতরাং এটা একটি কমন নাউন। বুক যে কোনো বই হতে পারে, সেটা হয়ে গেল একটি কমন নাউন। এইভাবে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য তোমরা করে লিস্টে লিখে ফেলবে। এসো আমরা অ্যাক্টিভিটি 7A শুরু করি। লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস signifying masculine and feminine gender in the passage. এসো আমরা এই প্যাসেজের মধ্যে কোনগুলি ম্যাসকুলাইন জেন্ডার এবং কোনগুলি ফেমিনাইন জেন্ডার সেগুলো আইডেন্টিফাই করি বা খুঁজে বার করি। তার আগে বলে নিই, আমরা রিভিশন লেসনে আমরা পড়েছি ম্যাসকুলাইন জেন্ডার কি, যেটি হচ্ছে যে শব্দ দ্বারা পুরুষ জাতীয় প্রাণী বোঝায় তাকে বলা হয় ম্যাসকুলাইন জেন্ডার, আর যে শব্দ দ্বারা স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝায় তাকে বলা হয় ফেমিনাইন জেন্ডার। তাহলে এসব আমরা খুঁজে বার করি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ পাওয়ারফুল কিং। একদা এক সময় একজন শক্তিশালী রাজা বসবাস করতেন। রাজা, কিং, কিং হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। রাজার উল্টো কি, রানী। দেখি এখানে রানী বা কুইন আছে কিনা। হি হ্যাড আ বিউটিফুল গার্ডেন, তার ছিল খুব সুন্দর একটি বাগান। ইন ইট, তার মধ্যে, দেয়ার ওয়্যার ফ্লাওয়ার ট্রিজ বিসাইড এ লেক, সেখানে কি ছিল, অনেকগুলি ফুলের গাছ ছিল একটি হ্রদের ধারে, লেকের ধারে। বিজ কেম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স। বিজ তারা কি করতো, মৌমাছি তারা আসতো, তারা এসে তারা ফুলের বসতো। পিকক্স, ময়ূর, ডান্সড ইন দ্য গার্ডেন, তারা ডান্স করতো গার্ডেনের মধ্যে, বাগানের মধ্যে ডান্স করতো। আর গুজ সোয়াম, একটি রাজহংসী, সেটি কি করতো, তারা সাঁতরে বেড়াতো ইন দ্য লেক, হ্রদের মধ্যে। ড্রোনস ফ্লাই অ্যাবাউট ইন দ্য গার্ডেন, তাহলে ড্রোনস কি করতো, মানে বীজ আমরা পড়েছি তার হচ্ছে পুং, মৌমাছি হচ্ছে ড্রোনস, তারা কি করতো, তারা ফ্লিউ অ্যাবাউট ইন দ্য গার্ডেন, তারা গার্ডেনের মধ্যে তারা ঘুরে বেড়াতো। তাহলে ড্রোনস পুরুষ মৌমাছি, বীজ আমরা আগেই পেয়েছি স্ত্রী মৌমাছি। দেন দ্য কুইন লাভ দ্য গার্ডেন, রানী, কিং পেয়েছি, কুইন, রানী তিনি বাগানটি খুব ভালোবাসতেন। ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময়, শি স্যাট দেয়ার, তিনি সেখানে বসে থাকতেন। অ্যান্ড ওয়াচ দ্য পিহন্স পিকিং অ্যাট দ্য
গ্রেনস কী করতেন তিনি দেখতেন, ওয়াচ করতেন পিহান্স, পিহান্স মানে ময়ূরী, ময়ূরীদের তিনি দেখতেন, তারা মানে গ্রেনসগুলো বা ওই শস্যদানা তারা যে খাচ্ছে সেটা তিনি ওয়াচ করতেন, তিনি দেখতেন। গ্যান্ডার গ্লাইডেড অন দ্য ওয়াটার, তাহলে একটা কী করতেন, রাজহংস থেকে জলের মধ্যে অনায়াসে সে চড়ে বেড়াতো। গেন্ডার হচ্ছে রাজহংস, রাজহংসী আমরা ঘুষ পড়েছি, এখানে গেন্ডার পড়লাম। সো এখান থেকে ম্যাসকুলাইন জেন্ডার অ্যান্ড ফেমিনাইন জেন্ডারে আমরা এখানে একটি লিস্ট বানিয়ে ফেলতে হবে। কোথায়? অ্যাক্টিভিটি 7B-তে। কোথা থেকে বার করব? এখান থেকে। দেখো, রাইট দ্য ম্যাসকুলাইন জেন্ডার উইথ দ্য করেসপন্ডিং ফেমিনাইন জেন্ডার ইন দ্য টেবল, 1 is done for you। একটি করে দেওয়া আছে ম্যাসকুলাইন জেন্ডার, এখান থেকে ম্যাসকুলাইন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডার তার পরপর লিখতে হবে, তার করেসপন্ডিং ফেমিনাইন জেন্ডার এখানে লিখে ফেলতে হবে এই প্যাসেজ থেকে। কি পারবে তো? খুব সোজা, এবং তোমরা এটা করেওছো, এটা রিভিশন লেসনে। অ্যাক্টিভিটি 8 কি বলেছে? রাইট 5 সেন্টেন্সেস ডেসক্রাইবিং দ্য রুট ম্যাপ অফ টেনজিং অ্যান্ড হিলারি। 5টা বাক্য লিখতে বলেছে, সেখানে কি যেটা হচ্ছে রুট ম্যাপ, টেনজিং এবং হিলারির যে রুট ম্যাপ, সেই রুট ম্যাপ অনুযায়ী 5টি বাক্য লিখতে বলেছেন। 1 is done for you। একটি বাক্য করে দেওয়া আছে, হিলারি অ্যান্ড টেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম্ব অ্যাট 6:30 AM। হিলারি এবং তেনজিং তারা শুরু করেছিল তাদের পর্বতারোহণ সকাল 6:30টার সময়। এবং তোমরা আবার প্যাসেজে যাবে, প্যাসেজ থেকে বাকি 4টি বাক্য যে এখান থেকে পরপর তারা কীভাবে পর্বতারোহণ করেছিল এবং কতক্ষণ তারা ওখানে ছিল, কীভাবে নেমে এসেছিল, প্রতিটি বাক্য তোমরা এখানে লিখে ফেলবে আর 4টি বাক্যের মধ্য দিয়ে। ঠিক আছে? লেসন 2 এর লাস্ট পেজ, এখানে আমরা লেটস রিসাইট, এই রিসাইটেশনটা আমরা পরে এক সময় শিখবো, সুর করে আমরা এটাকে রেকর্ডটা আমরা দেব। দেন লেটস ওয়ার্ক টুগেদার, এসো আমরা একসাথে কাজ করি। কী কাজ? অল অফ আস লাভ অ্যাডভেঞ্চার, আমাদের সকলেই আমরা অ্যাডভেঞ্চার পছন্দ করি। টেক এ শিট অফ চার্ট পেপার, একটি চার্ট পেপার নিতে বলা হয়েছে, অ্যান্ড মেক এ লিস্ট অফ অল দি অ্যাডভেঞ্চার্স উই উড লাইক টু এক্সপিরিয়েন্স, যেই অ্যাডভেঞ্চারগুলো আমাদের পছন্দ সেই অ্যাডভেঞ্চারের একটি লিস্ট বানাতে বলেছে। ওয়ার্ক ইন গ্রুপস, তোমরা দল বেঁধে এই কাজটি করে ফেলবে। আগে স্কুল খুলুক, স্কুল খোলার পরে তোমরা এই কাজগুলো একসাথে করবে এবং তখনই এই রিসাইটেশনটা আমরা শিখিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্ত, পরে আমরা আবার লেসন 3 বাটারফ্লাই বই থেকে আমরা আবার ফিরে আসবো। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।